গোলাম আজম নিজামী, কাদির মোল্লা, সাইদি, এদের সকলের ফাঁসি এটা শুধু প্রত্যাশা নয়, এটা আমাদের স্পৃহা। সাল 2013 আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, কাদের মোল্লা সহ জামাত ইসলামের অনেক নেতার ফাঁসি কার্যকর করার জন্য আওয়ামীপন্থীরা জড়ো হয় শাহবাগে। শাহবাগের সেই আন্দোলনকে দেশের ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট আন্দোলন হিসেবেই ধরা হয়। সেই আন্দোলনের পর ফাঁসি দেওয়া হয় দেশের একঝাঁক মেধাবী আলেমদের। কারাবন্দী হন আল্লামা সাইদি। শাহবাগী নাস্তিকদের সাথে সেই আন্দোলনে দলবল নিয়ে যোগ দিয়েছিলেন একজন আলেমও। তিনি শোলাকিয়া ঈদগাহের খতিব মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ। যেই আন্দোলনকে দেশের সবচেয়ে নিকৃষ্ট আন্দোলন বলা হয়, সেই শাহবাগের আন্দোলনে যোগ দিয়ে ফরিদ উদ্দিন মাসুদ বলেছিলেন এটি নাকি তার জীবনে করা সবচেয়ে নেকির কাজ ছিল। এছাড়া জঙ্গিবাদ আন্দোলনে গিয়ে বাংলাদেশ জামাত ইসলামীকে জঙ্গি দল হিসেবে আখ্যায়িত করেন। মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ একজন মেধাবী আলেম হলেও মূলত তিনি ছিলেন ফ্যাসিস্ট হাসিনা সরকারের পাচাটা গোলাম। হাসিনা সরকারের পলায়নের পর বর্তমান কোথায় এবং কেমন আছেন তিনি, এছাড়া ফরিদ উদ্দিনের সমস্ত ভণ্ডামি এবং অপকর্ম সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ফরিদ উদ্দিন মাসুদ জন্ম 7 মার্চ 1950 সাল। বাংলাদেশের একজন আলোচিত ও সমালোচিত ইসলামী ব্যক্তিত্ব। বর্তমানে তিনি শোলাকিয়া জাতীয় ঈদগাহের ইমাম, জাতীয় দ্বীনী মাদ্রাসা শিক্ষা বোর্ড বাংলাদেশ ও বাংলাদেশ জমিয়তুল উলামার সভাপতি। 1 লক্ষাধিক আলেম কর্তৃক স্বাক্ষরিত মানব কল্যাণে শান্তির ফতোয়ার শীর্ষক জঙ্গিবাদ বিরোধী ফতোয়ার জন্য তার কুখ্যাতি রয়েছে। তিনি জামাতে ইসলামী ও কাদিয়ানীদের কঠোর সমালোচক এবং তিনি গণজাগরণ মঞ্চে বাংলাদেশের তথাকথিত যুদ্ধ অপরাধীদের বিচারের দাবি জানানো প্রথম আলেম নামের কলঙ্ক। আলেম সমাজে বাংলা ভাষার বিস্তারে লাজনাতুত তলাবা নামক একটি সংগঠনের কর্ণধার তিনি। কওমি মাদ্রাসার সরকারি স্বীকৃতি আদায়, মসজিদে ইমাম মুয়াজ্জিনদের সরকারি ভাতা বাস্তবায়ন সহ বিভিন্ন ক্ষেত্রে তার উল্লেখযোগ্য অবদান থাকলেও তার পিছনেও আছে শুভঙ্করের ফাঁকি। কেউ কেউ বলেন হাসিনা সরকারের কাছে ধর্ণা দিয়ে মসজিদে ইমাম মুয়াজ্জিনদের সরকারি ভাতা তার হাত দিয়ে চালু হলেও এতে ক্ষতি হয়েছে বরং ইসলামের। যেসব ইমাম মুয়াজ্জিনরা সরকারি ভাতা পেয়েছে তারা পরিণত হয়েছিল হাসিনা সরকারের গোলামে। সেসব আলেমদের ক্ষমতা ছিল না নাস্তিক হাসিনার বিরুদ্ধে কথা বলার। মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে তার রচিত বই পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত থাকার কারণে তার সুনাম থাকলেও ইতিহাসের পাতায় তার নাম লেখা থাকবে অন্ধকার অধ্যায়ে। তিনি দেশের একমাত্র আলেম যিনি নিজে আলেম হয়েও আরেকজন আলেমের ফাঁসির জন্য আন্দোলনে গেছেন। আলেম সমাজ দুর্নীতিগ্রস্ত হলে জমিনে ফিতনা ফ্যাসাদ ছড়িয়ে পড়ে। তাগুত আর মুরতাদ সরকাররা দুর্নীতিগ্রস্ত আলেমদের লালন পালন করে, তাদের নিরাপত্তা বিধান করে। নামধারী আলেমরা ইসলামের মূল ভিত্তি কুরআন হাদিসকে নিজেদের ইচ্ছে মতো পরিবর্তন করে। 2019 সালে রশিদ জামিল নামে এক ব্যক্তি ফরিদ উদ্দিন মাসুদের সাক্ষাৎকার নেন। সেখানে তাকে প্রশ্ন করা হয়, আপনি নাকি শাহবাগে গিয়ে সবচেয়ে বড় পুণ্যের কাজ করেছেন, কিন্তু এই নেক কাজটি করতে আপনি এমন জায়গায় চলে গেলেন যেখানে নাচ গান বাজনা এবং ছেলে মেয়েদের বেপর্দা সহ অবস্থান ছিল, কিভাবে ব্যাখ্যা করবেন? জানা যায় এই প্রশ্ন শুনে ফরিদ উদ্দিন মাসুদ রেগে যান। তাকে দ্বিতীয় প্রশ্ন করা হয়, একটি টেলিভিশন টকশোতে আপনি বলেছিলেন আপনি নাকি ইস্তেখারা করে শাহবাগে গিয়েছিলেন, ইস্তেখারাটা কি একটু ব্যাখ্যা করবেন? এই প্রশ্নের পর ফরিদ উদ্দিন মাসুদ নাকি সাক্ষাৎকারটি বাতিল করে সেখান থেকে চলে যান। একটা কথা না বললেই নয়, তিনি এতটাই আওয়ামীপন্থী ছিলেন যে সরকারের পা চাটতে গিয়ে তিনি মূর্তি বানানোকেও সমর্থন করেছেন। 2020 সালের দিকে ইসলামী দলগুলো যখন ভাস্কর্য বা মূর্তি নিয়ে যে বক্তব্য দিচ্ছিলেন, তখন মাওলানা মাসুদ বলেন, উগ্র বক্তব্য দিয়ে সমাজ ও রাষ্ট্রে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা ইসলাম কোনোভাবেই সমর্থন করে না, আমিও করি না। চিন্তা করুন একজন ব্যক্তি কতটা নিকৃষ্ট হলে এমন কথা বলতে পারেন। যেখানে ইসলামে পরিষ্কারভাবে জিহাদের কথা বলা হয়েছে, অন্যের বিরুদ্ধে দাঁড়াতে বলা হয়েছে, মূর্তির বিরুদ্ধে দাঁড়াতে বলা হয়েছে, সেখানে মাওলানা মাসুদ বলেছিলেন আলেমদের কাজ হচ্ছে শুধু রাষ্ট্রকে জানিয়ে দেয়া, এতটুকুই। একটা রাষ্ট্র তার সংবিধান অনুযায়ী চলবে, এটা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু এ নিয়ে জোর জবরদস্তি করার কোনো অধিকার কারো নেই। এখানেও প্রমাণ হয় তিনি ছিলেন আসলে মূর্তি সমর্থক। এর আগে হেফাজত নেতা মামুনুল হক ভাস্কর্য নিয়ে বক্তব্য দেন এবং এর প্রতিক্রিয়ায় কুষ্টিয়াতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের মতো ঘটনা ঘটেছে বলে অভিযোগ ওঠে এবং এর জন্য আসলেই মামুনুল হক কতখানি দায়ী এমন প্রশ্নের জবাবে মাওলানা মাসুদ যা বলেন তা ছিল রীতিমতো অবাক করা বিষয়। মাসুদ বলেন, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব
মামুনুল হক যে ভাষায় বঙ্গবন্ধুর ভাস্কর্য বুড়িগঙ্গায় ফেলে দেওয়ার ঘোষণা দিয়েছেন, লাশের পর লাশ ফেলার হুমকি দিয়েছেন, বঙ্গভবন, গণভবন, সংসদ ভবন রক্তে ভাসিয়ে দেওয়ার হুমকি দিয়েছে, এসব কোনোভাবে ইসলাম সম্মত নয়। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ইসলামের সবচেয়ে বড় আদর্শ। ইসলাম এ ধরনের উগ্রবাদকে সমর্থন করে না, এটা কোনোভাবেই কাম্য নয়। এভাবেই বিভিন্নভাবে তিনি আওয়ামী লীগের পক্ষ নিয়েছিলেন। জানা গেছে বর্তমানে তিনি গ্রেফতার হবার ভয়ে আত্মগোপনে চলে গেছেন। ফরিদউদ্দিন মাসুদ সাহেবের বিতর্কিত কর্মতালিকার অন্যতম হল 1 লক্ষ মুফতির স্বাক্ষর সম্বলিত জঙ্গিবাদ বিরোধী ফতোয়া। এই ফতোয়াকে আওয়ামী সরকার, জাতিসংঘ, আমেরিকান সরকার সবাই লুফে নিয়েছিল। আমেরিকান সরকার তাকে দাওয়াত করে নিয়েছিল ফতোয়াটির উপলক্ষে। কাউন্টার টেরোরিজম ইউনিটের বড়সড় ফান্ডিং আসে বিদেশ থেকে। সেই ফান্ডিংকে হালাল করতে এবং তারা যে অলস বসে নেই বরং অ্যাক্টিভ আছে সেটা দেখানোর জন্য প্রায়শই নিরাপরাধ তরুণ যুবকদের কোথাও থেকে তুলে নিয়ে গুম করে রেখে তারপর একদিন সুবিধামতো জায়গায় জঙ্গি ধরার নাটক সাজায়। এদেশের বহু যুবক তাদের নাটকের ভিকটিম। সিসিটিসির এসব অন্যায়ের পথকে সুগম করতে ও সেসব নিরপরাধ লোকদের ওপর জুলুমের রাস্তাকে মসৃণ করতে এই ফতোয়ার অপরিসীম ভূমিকা আছে। এদেশের লীগ সরকার ও আমেরিকা বা জাতিসংঘ জঙ্গিবাদ বলতে কি বোঝায় এটা সবারই জানা। ফলে ফরিদ সাহেবের ওই ফতোয়ায় এদেশের প্রখ্যাত দারুল ইফতেখাগুলো ও মুফতিগণ স্বাক্ষর করা থেকে বিরত থাকেন। 1 লক্ষ স্বাক্ষর গ্রহণের জন্য অমুফতিদেরও প্রচুর স্বাক্ষর গ্রহণ করা হয়। এমনকি যারা এখনও দাওরাও শেষ করেনি তাদের অনেকেরই স্বাক্ষর আছে এতে। মাওলানা আব্দুল মালিক সাহেবকে এদেশের অন্যতম প্রধান মুফতি ও আলেম মনে করা হয়। তার ইলমি খেদমতের বদৌলতে এদেশে ইলমে হাদিস চর্চায় ও তাহাকিকের ময়দানে নতুনভাবে প্রাণের সঞ্চার ঘটে। তিনি ও তাদের প্রতিষ্ঠান মার্কাজুদ্দাওয়া এই ফতোয়ায় স্বাক্ষর করেননি এবং বিরোধিতা করেছেন। এছাড়াও ফরিদ সাহেবের খ্রিস্টান পোপের সঙ্গে সম্মেলনে অংশ নিয়ে মোনাজাত করা, ধর্মনিরপেক্ষতা, জিহাদ বিষয়ক কিছু বক্তব্যের সাথেও তিনি জোরালো দ্বিমত করে নানান সময় অনেক কথা বলেছেন। ফলে ফরিদ সাহেবের একটা ক্ষোভ ছিল তার উপরে। তাছাড়া আব্দুল মালিক সাহেব পাকিস্তান পড়াশোনা করেছেন, এটাও তাকে অপছন্দের একটা কারণ হতে পারে। কেননা ফরিদ সাহেবের সম্পাদিত মাসিক পাথেয় পত্রিকাতে একাধিক লেখাতে ইনিয়ে বিনিয়ে এমনটাই বলার চেষ্টা করা হয়েছে যে যারা পাকিস্তানে পড়েছে তাদের সমস্যা আছে। সর্বশেষ তাবলিগ জামাতের সাদ সাহেবের বিপক্ষে আব্দুল মালিক সাহেবের সুদৃঢ় অবস্থান ফরিদ সাহেবকে আরও খেপিয়ে তোলে। 2018 সালে এটি তুঙ্গে ওঠে এবং এক মজলিসে তিনি ভরপুর লোকদের সামনে প্রকাশ্যে বলেন, এই আব্দুল মালিক তার উস্তাদকে মানে না। সে আবার মুফতি কবে থেকে হলো? উস্তাদকে মানে না, বেয়াদ্দব। ওরে আমি আমার সমালোচনারও যোগ্য মনে করি না। সেই আলোচনাতে তিনি এটাও বলেন যে আব্দুল মালিক সাহেব সঠিকভাবে আরবি ভাষাটাও জানেন না। ফরিদ সাহেবের এই ক্ষোভের ঢেউ তার অনেক ছাত্রদের মধ্যেও সঞ্চারিত হয়। তারা বিভিন্ন সময় অত্যন্ত বাজেভাবে তাকে আক্রমণ করে কথা বলেছেন। আশ্চর্যের বিষয় হলো ফরিদ সাহেব জামাতের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদীর ভুল ত্রুটি নিয়ে সর্বদা সোচ্চার হলেও সাদ সাহেবের ক্ষেত্রে তার অবস্থান পুরোই বিপরীত। তার শাগরেদরা তাকে বাংলাদেশে দেওবন্দি চিন্তার বাহক হিসেবে প্রচার করে থাকে, অথচ দেওবন্দ সাদ সাহেবের নানান গোমরাহির কারণে তাকে অগ্রহণযোগ্য বলে ফতোয়া দিলেও ফরিদ সাহেব তাকে বুকে টেনে নিতে উদ্গ্রীব। এমন বৈপরীত্য খুবই অবাক করার মতো ব্যাপার। যখন বাংলাদেশের অধিকাংশ আলেম সাদ সাহেব ও ইতাআতিদের ইস্যুতে একমত, সেখানে তিনি সবাইকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ও সবার বিপক্ষে গিয়ে একাই সাদপন্থীদের পরামর্শক ও তাদের শেল্টার দাতার ভূমিকায় অবতীর্ণ হন। যাদের হাত আলেম তালেবানদের রক্তে রঞ্জিত, তাদেরকে পুনর্বাসন করা ও প্রতিষ্ঠিত করার জন্য নিজের সম্পাদিত পত্রিকা পাথেয় এবং নিজের প্রতিষ্ঠান জমিয়া ইকরাকে পরিপূর্ণভাবে ব্যবহার করেন। টঙ্গীতে ছাত্ররা যেদিন সাদপন্থীদের হাতে রক্তাক্ত হয়, সেদিন রাতে সাদপন্থীরা অবস্থান করেছিল ফরিদ সাহেবের জামিয়া ইকরাতে। পরে ভোররাতে সেখান থেকে বাস বোঝাই করে তারা টঙ্গী ইজতেমা মাঠ দখল করতে রওনা হয় এবং সেই দুঃখজনক রক্তাক্ত ঘটনাটি ঘটে। যেই ঘটনার দুঃসহ ক্ষত এখনো বহু তালিবুল ইলম বহন করে চলেছেন নিজেদের শরীরে। নিজ কওমের বিরুদ্ধে তার অবস্থান ও অবদানের তালিকা বেশ লম্বা। আমরা এগুলো ভুলতে চাই না, এসব তথ্য ক্ষণে ক্ষণে কস্তাতেও চাই না। তবে এই সময়ের অনেক নওজোয়ান এসব অতীতে অতটা ভালো করে জানে না বা বিস্তৃত হয়ে গেছে। তারা যেন কারো কথায় ধোঁকাগ্রস্ত না হয়, সেজন্য শুধু স্মরণ করিয়ে দিচ্ছি। সুপ্রিয় দর্শক, অনেকেই দাবি তুলেছেন আলেম নামের এই কলঙ্ক ব্যক্তিকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা উচিত। তাদের দাবির সাথে আপনি কি একমত?
কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। পরবর্তীতে এমনই সব তথ্য নির্ভর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।